যেইভাবে আমরা ঈমান ইসলামের পক্ষে শাপলায় জমায়েত হয়ে রক্ত দিয়েছি, এটা যেহেতু ইতিহাসের একটা অংশ, ভবিষ্যতেও দেশ এবং ইসলামের জন্য আবার জমায়েত হতে হবে, আবার রক্ত দিতে হবে। আমরা যদি সেটা করতে পারি তাহলে ইতিহাসকে স্মরণে রাখা হবে। আমরা যদি সেই চেতনা লালন করতে পারি, শাপলার চেতনা লালন করা হবে। আমরা যদি সেই চেতনা ধারণ করে কাজ করে যেতে পারি তাহলে শাপলা সজাগ থাকবে, শাপলা জাগ্রত থাকবে, শাপলার ইতিহাস চর্চায় থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই জুলাইয়ের পাটাতন অবশ্যই এই শাপলা চত্বর ছিল, এখান থেকে প্রেরণা নিয়েছে। এবং এই আন্দোলনে যদি আলেম ওলামারা যদি এভাবে কানেক্টেড না হতো, এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে। এবং আমি মনে করি যে এই আন্দোলনের মাস্টারমাইন্ড মানুষ না, এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন আল্লাহ। শেখ হাসিনার এই অত্যাচার নির্যাতন, আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ অত্যাচারীকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সীমা লঙ্ঘনকারীকে তিনি পছন্দ করেন না। শেখ হাসিনা তার সীমা লঙ্ঘন করেছিল, তাই তাকে মাঝখানে অনেক দিন ছাড় দিয়েছিলেন, শেষ পর্যন্ত ছেড়ে দেন। আল্লাহর লানত এবং গজব এসেছিল। কিন্তু এটা এই মাস্টারমাইন্ড কেউ পরিকল্পনা করে এই আন্দোলনের নামে নাই, পতন ঘটাইতেও আপনার ওইভাবে কল্পনাও করতে পারে নাই যে পতন হয়ে যাবে। আল্লাহর রহমত ছাড়া এই পতন সম্ভব ছিল না। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছিলাম যে ইতিহাস থেকে যেমনিভাবে আলেম ওলামাদেরকে মুছে দেওয়া হয়, সাইডলাইন করা হয়, এই জুলাই পরবর্তী এই আন্দোলনের ইতিহাসেও আলেমদের কিংবা মাদ্রাসার ছাত্রদের অবদান খুব বেশি আলোচিত হচ্ছে না। সেক্ষেত্রে আজকে শাপলা চত্বরের এই ইতিহাসকে জাগ্রত করার মধ্যে দিয়ে আশা করি ভবিষ্যতেও এই আন্দোলন সংগ্রামেও প্রত্যেকের ইতিহাস, এই যে মোদি বিরোধী আন্দোলনে হেফাজতে কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন নাই, হেফাজতের নেতৃবৃন্দ রাজপথে নেমেছিল, এটা একটি দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়েছিল। এই দেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের বিভিন্ন সংকটে আলেম ওলামাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এখনো আছে। কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন এবং আধিপত্যবাদী শক্তি সেটা বারবার মুছে দেওয়ার চেষ্টা করেছে, যার ফলে আলেম ওলামাদের এই অবদান বা মূল্যায়নটা ইতিহাসে খুব বেশি জায়গায় খুঁজে পাবেন না। বরঞ্চ দেখবেন যে সিনেমাতে, নাটকে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকটাকেই দেখানো হয় খারাপ হিসেবে। মুক্তিযুদ্ধের সময় সে রাজাকার ছিল। এইটা একটা ইন্ডিয়ান হেজিমনি এবং এইটা এখানকার সাংস্কৃতিক, মানে আমি মনে করি ওইখান থেকে ইনকর্পোরেট করা একটা আইডিয়া, যার মাধ্যমে আলেমদেরকে এইভাবে দেখানো হচ্ছে। এমনকি এই শাপলা চত্বরের ঘটনার পরেও সেই একইভাবে পৈশাচিক উল্লাস করা হয়েছে সংসদে, যে রং মেখে এসেছিল। এই কথা এখন অনেকে দুর্দান্ত দাপটের সাথে বলছেন, কিন্তু খুব কম মানুষ আছেন আজকে জুলাইয়ের পূর্বে বলতে পেরেছেন সাহস নিয়ে। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলতে পারবো, আপনি গুগলে যান, আমার অসংখ্য বক্তব্য পাবেন। সেখানে বলেছিলাম যে তারা পৈশাচিক উল্লাস করেছিল, মিথ্যাচার করেছে। এবং হেফাজতের নেতাদের যখন ওই শাপলার ঘটনার পর থেকে মোদি বিরোধী আন্দোলনে যখন ক্র্যাকডাউন করা হয়েছে, আমরা অনেক বক্তব্য আমি বলেছিলাম যে আজকে তাদের এই লক্ষ লক্ষ অনুসারী মামুনুল হক সাহেবকে যখন গ্রেপ্তার করা হয়, সোনারগাঁ থেকে প্রতিরোধ গড়ে তুলেছেন। পরবর্তীতে কিন্তু আমরা কিংবা আপনারা যে কোনো পরিস্থিতির কারণে কিন্তু সেই প্রতিরোধ বা সেই কৌশল দেখাতে পারেন নাই। তো এই জন্য আমরা বলছি, আবার দু একজন বক্তব্য বলেছেন যে এখন যে সময়টা, সবসময় কিন্তু সময় এরকম আপনাদের অনুকূলে থাকবে না। শুধু আপনাদের যদি ইস্পাত সম একটা ঐক্য এবং এই যে স্পিরিটের জায়গা আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, এটা যদি বজায় না থাকে, আবার সামনে আমাদের উপরে বিপদ আসতে পারে। সেই জায়গা থেকে মাহমুদ ভাই যেটা বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পাটাতন ছিল শাপলা চত্বর। অবশ্যই এখন অনেক ধরেন আমার মতো, আমার চেয়ে বড় অনেক তরুণদেরকে নেতৃত্ব দেখতে পাচ্ছেন। জুলাইয়ের পূর্বে আমরা যে গুটি কয়েকজন যারা খুব কথা বলেছি, তরুণদেরকে সংগঠিত করেছি, তার মধ্যে আমি যদি বলি আমার অভিজ্ঞতাটা, আমি প্রতিরোধ করার সাহস এবং প্রেরণা অবশ্যই শাপলা চত্বর আন্দোলন থেকে পেয়েছি। যে আমরা মনে করেছি যে এবং এই ফ্যাসিবাদকে হঠাতে একমাত্র এই রকমের কমিটেড লোকগুলো ছাড়া কখনো আন্দোলন সফল হবে না। এই জুলাই আমি গ্রেপ্তার হয়েছিলাম 19 তারিখ রাতে, দিবাগত রাত 20 তারিখ পড়ে গিয়েছে। আমি সেই দিনও বিএনপি নেতা এখানে বক্তব্য রেখে গেছেন, ইন্ডিয়াতে রয়েছেন সালাউদ্দিন সাহেব,
যদি কিছুদিন আগে আমাদের খুব পরিচিত লোকজন এখন এতটা বিভ্রান্ত হচ্ছে আর বিভ্রান্ত ছড়াচ্ছে, যার কারণে আসলে কে কি বলতেছে বুঝাতে চায়, এটা নিয়ে আমরা মোটামুটি অনেকে কনফিউজ হয়ে যাই। কারণ সালাউদ্দিন সাহেবকে বলেছে সে ইন্ডিয়াতে নাকি আপনার খুব রাজকীয় একটা জীবনযাপন করেছে, গুমনা, তিনি খুব ভালোভাবে ছিলেন, এটা বোঝাতে চেয়েছেন, তিনি রয়ের এজেন্ট, এটা প্রমাণ করতে চেয়েছেন একজনে। তো এই জুলাইয়ের এই কথাটা বলছে এই কারণে, যখন এইভাবে বিভিন্ন মানুষকে চরিত্র হনন করা হয় বা আমাদেরকে বিভ্রান্ত করা হয়, সেই কারণে এই কথাটা বলা প্রয়োজন। আমি নাম বলবো না, এই জুলাইয়ের এখানকার অনেক বিএনপির সিনিয়র নেতাদের সাথে যখন আলাপ করলাম যে এইটা হচ্ছে একটা আন্দোলন, যে আন্দোলনে ছাত্র থেকে গোটা তরুণরা ঐক্যবদ্ধ হবে, আন্দোলনে নামবে। কাজী এই আন্দোলনকে যদি তরুণদেরকে ফ্যাসিবাদের পতনের আন্দোলন উদ্বুদ্ধ করা যায়, সেটা একটা গতি পেতে পারে এবং সেক্ষেত্রে রাজনৈতিক সব দলগুলোর একটা সমর্থন সহযোগিতা লাগবে। তো অনেকে বলছিলেন যে সে সময় যে মাত্রই আপনারা জানেন 24-এর নির্বাচনের পরে বিএনপির সব শীর্ষ নেতাদেরকে প্রায় 32,000 বিএনপি জামাত সহ আনুষঙ্গিক আমাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছিল, মুক্ত হয়েছে, এইমাত্র অনেকে মুক্তি পেয়েছে। এখন আবার একটা আন্দোলনের জন্য কতটুকু প্রস্তুতি আছে, প্রস্তুত, সেগুলো অ্যানালাইসিস করতে হবে। যে কোনো কারণে আন্দোলনের মধ্যেই নির্বাচনের এই 24-এর যে অক্টোবর পরবর্তী আন্দোলনে সালাউদ্দিন ভাই দেশের বাইরে থাকলেও আমাদের সাথে আই থিঙ্ক হেফাজতের অনেক নেতা বা রাজনৈতিক অঙ্গনে এখানকার খসরু ভাই সহ সিনিয়র নেতারা অনেকে গ্রেপ্তার হয়, উনি একটা কমিউনিকেশন করেছিলেন, ওইখান থেকে ওনার সাথে একটা আমাদের সম্পৃক্ততা মনে হচ্ছে। লোকটা বিএনপির রাজনীতির মধ্যে মানে যারা একটু কি বলবেন গবেষণাধর্মী, জানে, বোঝে, পড়ে, শোনে, এরকম একটা মানুষ মনে হয়েছে। ওনার সাথে আমরা শেয়ার করলাম যে এই আন্দোলনটা আপনি চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করেন, এখানে ছাত্রদের পাশে ছাত্র দলকে দাঁড়াতে হবে, আপনাদের সাথে শিবিরের যোগাযোগ আছে, জামাতের যোগাযোগ আছে, শিবিরকে এখানে বলেন, হেফাজতের নেতৃবৃন্দের সাথে আপনারা যোগাযোগ করেন। তো তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, ছাত্রদেরকেও সহযোগিতা করেছেন, তাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ আমরা করিয়ে দিয়েছি। এমনকি আমি যেদিন গ্রেপ্তার হই, এইখানে তো ইসলামাবাদী ভাই আছেন, রাতে আমার বাসায় গিয়েছিলেন মাওলানা শরীফ যাত্রাবাড়ির, তিনি ওই 19-এর ওই বিভীষিকার এই যে চতুর্দিকে গুলি চলতেছে, তিনি আমার বাসায় গিয়েছিলেন। কারণ আমি তাকে বলছিলাম আমার যাওয়াটা এখন একটু বিপজ্জনক, আপনি আসেন, কোন জায়গা থেকে গুলি পড়ে কি বুঝতেছি না, আপনি আসেন। তো সে আমার বাসায় এসেছিল, তার ফোন দিয়া ইসলামাবাদী ভাইয়ের সাথে কথা হচ্ছে, ভাই আপনারা সিদ্ধান্ত নেন, সিনিয়রদের সাথে আলাপ করেন। মনির হোসেন কাসেমের সাথে আলাপ করেছিলাম, ওই একই দিনে হয়তো আমি গ্রেপ্তার হব এটা আমার মনে কামড় দিয়েছিল, যে কারণে আমি তারপর ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনের সাথে আলাপ করেছিলাম, বিএনপির খসরু সাহেবের সাথে আলাপ করেছিলাম, মহাসচিবের সাথে আলাপ করেছিলাম, যে এই রকমের বর্বরতার পরেও যদি আমরা একটা ইউনাইটেড রেজিস্ট্যান্স গড়ে তুলতে না পারি, তাহলে আমাদেরকে ফুটবলের মতো কিন্তু পরবর্তীতে সবাইকে শুট করবে, কাউকে দাঁড়াইতে দেবেন, এটা বলছিলাম। তো সেইখানে সালাউদ্দিন সাহেব একটা পজিটিভ রোল আমরা আশা করেছিলাম। এখন আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট দুজন দেশের বাইরে থাকেন, দেশে থাকেন, তারা সবাইকে কেউ রয়ের দালাল বানিয়ে দিচ্ছেন, ভারতের দালাল বানিয়ে দিচ্ছেন। এই গণ অভ্যুত্থানে যারা আমরা এখন দেশে আছি, আন্দোলন সংগ্রামের সবাই তো অংশীদার, আমরা নিজেরা বুঝে না বুঝে অনেক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছি। তো এই কারণে যেটা আমি বলবো, মাহমুদ ভাই যে কথাটি বলছিলেন যে এই জুলাইয়ের পাটাতন অবশ্যই এই শাপলা চত্বর ছিল, এখান থেকে প্রেরণা নিয়েছে। এবং এই আন্দোলনে যদি আলেম ওলামারা যদি এভাবে কানেক্টেড না হতো, এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে। এবং আমি মনে করি যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড মানুষ না, এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন আল্লাহ। শেখ হাসিনার এই অত্যাচার নির্যাতন, আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ অত্যাচারীকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সীমা লঙ্ঘনকারীকে তিনি পছন্দ করেন না। শেখ হাসিনা তার সীমা লঙ্ঘন করেছিল, তাই তাকে মাঝখানে অনেক দিন ছাড় দিয়েছিলেন, শেষ পর্যন্ত ছেড়ে দেন, আল্লাহ লানত এবং গজব এসেছিল। কিন্তু এটা এই মাস্টারমাইন্ড কেউ না, কেউ পরিকল্পনা করে এই আন্দোলনের নামে নাই, পতন ঘটাইতেও আপনার ওইভাবে কল্পনাও করতে পারে নাই যে পতন হয়ে যাবে। আল্লাহর রহমত ছাড়া এই পতন সম্ভব ছিল না। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছিলাম, যে ইতিহাস থেকে যেমনিভাবে আলেম ওলামাদেরকে মুছে দেওয়া হয়, সাইডলাইন করা হয়, এই জুলাই পরবর্তী এই আন্দোলনের ইতিহাসেও আলেমদের কিংবা মাদ্রাসার ছাত্রদের অবদান খুব বেশি আলোচিত হচ্ছে না। সেক্ষেত্রে আজকে শাপলা চত্বরের এই ইতিহাসকে জাগ্রত করার মধ্যে দিয়ে আশা করি ভবিষ্যতেও এই আন্দোলন সংগ্রামেও প্রত্যেকের ইতিহাস, এই যে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন নাই, হেফাজতের নেতৃবৃন্দ রাজপথে নেমেছিল, এটা একটি দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়েছিল। সুতরাং আপনাদের অনেক ত্যাগ আছে, স্যাক্রিফাইস আছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের
অংশীদারিত্ব আপনাদেরকে বুঝে নিতে হবে। আপনারা অন্যের দ্বারা ব্যবহৃত হওয়া, আপনারা অল্প কথায় গলে যান। আলেম ওলামাদের মন মানসিকতা নরম থাকে, মিষ্টি মিষ্টি কথায় গলা যাবে না। সরি, একটা কথা বলে শেষ করব। MBS মোহাম্মদ বিন সালমান এবং কাতারের শেখ তামিমের মতো নেতা এরকমের যদি তারা ইসলাম কায়েমের কথা বলে বা প্রতিষ্ঠার কথা বলে, যাদের চোখের সামনে আপনার ফিলিস্তিনকে একটা ধ্বংসস্তূপ বানানো হচ্ছে, তার ন্যূনতম কথা বলছে না, বরঞ্চ ওই সাম্রাজ্যবাদীদের পা চাটছে। আমাদের বাংলাদেশেও যদি এই রকমের নেতা দিয়ে আপনারা ইসলামী রাষ্ট্র চান, ইসলামী মূল্যবোধের বাস্তবায়ন চান, সেটা হবে না। এইটুকু বলে বিদায়। আসসালামু আলাইকুম। বাংলাদেশে শাপলা এবং শাহবাগের যে দ্বন্দ্ব শুরু হয়েছে, সেই দ্বন্দ্বে 2024 সালের 5ই আগস্ট এই শাহবাগী চেতনাকে পরাজিত করে শাপলার চেতনা বিজয়ী হয়েছে। এই বিজয়কে ধরে রাখতে হবে। বাংলাদেশে আর কোনোদিনও যেন শাপলার চেতনাকে, কালেমার এই পতাকাকে কেউ ভুলুণ্ঠিত করতে না পারে। বারবার মঞ্চ থেকে উচ্চারিত হয়েছে, ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাথা। এদেশে ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতা বিপন্ন হবে। যারা নানাভাবে শাপলা চত্বরের চেতনাকে জাতির সামনে উজ্জীবিত রাখার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করেছেন, কর্মসৃষ্টি করেছেন, আমরা তাদের সকলকে একত্রিত করে তাদের এই অবদানের জন্য তাদেরকে সম্মাননা প্রদান করব ইনশাআল্লাহ। তাদের প্রতি সম্মাননা প্রদান শাপলা চেতনাকে জাগ্রত করবার, শাপলার চেতনার প্রতি সম্মান প্রদর্শন হবে ইনশাআল্লাহ। সকল শহীদ পরিবারদেরকে আজকে আমরা এখানে একত্রিত করে তাদের মুখে অন্তত একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি। তাদের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করার উদ্যোগ নিয়েছি। হেফাজতে ইসলাম বাংলাদেশের 2013 সালের মহাজাগরণ বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই মাইল ফলক যদি এ জাতি ভুলে যায়, এ জাতি বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে, সঠিক ট্র্যাক থেকে ছিটকে পড়বে। আমি শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে শুধু একটা কথা আজকে বলতে চাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ নবীর ইতিহাস ছিল যে নবীজি যখন কোনো জানাজা সামনে আসতো, তখন নবীজি প্রশ্ন করতেন যে সে কোনো ঋণ রেখে গিয়েছে কিনা। যদি প্রশ্নের জবাব আসতো ঋণ রেখে গিয়েছে, নবীজি জিজ্ঞাসা করতেন হাল তারাকা ওয়াফাআন, সে ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে গিয়েছে কিনা। যদি জবাব হতো যে হ্যাঁ, ঋণ পরিশোধ করার ব্যবস্থাও রেখে গেছে, ঋণও রেখে গিয়েছে, নবীজি জানাজা পড়তেন। আর যদি জবাব হতো যে না, সে ঋণ রেখে গেছে কিন্তু ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে যায়নি, নবীজি ওই ব্যক্তির জানাজা পড়তেন না। অন্য মুসলমানদেরকে বলতেন সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তার জানাজা পড়ে দাফন করে দাও। এটা একটা সময় পর্যন্ত ছিল। এরপর একটা সময় আসলো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্র গঠন করলেন এবং বাইতুল মাল প্রতিষ্ঠা করলেন। বাইতুল মাল প্রতিষ্ঠা করার পর আল্লাহর পয়গম্বরের ঘোষণা ছিল, আজ থেকে ইতিহাস বদলে গেল। এখন থেকে ঘোষণা হলো, যে ব্যক্তি কোনো সম্পত্তি রেখে মারা যাবে তার সম্পত্তির ভাগিদার হবে তার ওয়ারিসানগণ। আর যে ব্যক্তি কোনো ঋণ রেখে মারা যাবে অথবা কাল্লান আও দয়াআন, তার রেখে যাওয়া কোনো অসহায় মানুষ সে রেখে যাবে, বিধবা অথবা তার এতিম সন্তান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব গ্রহণ করলাম। মুহতারাম হাজিরিন, দীর্ঘদিনের স্বপ্ন ছিল, সাধনা ছিল যে আমরা কথা বলবো যে বাংলাদেশে ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করেছেন সেই শহীদ পরিবারগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করলাম। আজকে শাপলা স্মৃতি সংসদের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা অত বড় ঘোষণা না দিতে পারলেও এই ঘোষণাটুকু অন্তত দিচ্ছি যে শাপলায় শাহাদাত বরণকারী এবং অন্যান্য সকল ইসলামী আন্দোলনে আত্মদানকারী, ফতোয়া আন্দোলন থেকে শুরু করে 2021 সালের মোদি বিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি ইমানি সংগ্রামে, ইমানি আন্দোলনে যারা জীবন দিয়ে ইসলামের পতাকাকে এই জমিনে সমুদ্দিন করেছেন, তাদের প্রতি জাতির যে ঋণ, সে ঋণ পরিশোধ করবার জন্য শাপলা স্মৃতি সংসদ তার ঐতিহাসিক কার্যক্রম এবং ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ। আজকের এই মঞ্চে অনেকেই বলেছেন যে তারা সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আমি আশা করি যে অনেক মানুষ সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন। এটা সংগঠিত করা
এটাকে যথাযথভাবে দায়িত্ব পালন করার একটা জায়গা এবং একটা ফোরামের অভাব ছিল। শাপলা স্মৃতি সংসদ সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্যই গঠিত হয়েছে। আরও অনেক কাজ, শাপলার চেতনা আগামীর বাংলাদেশের রোডম্যাপ তৈরি করবে, আগামীর বাংলাদেশকে সঠিক ট্র্যাকে রাখবে। তাই শাপলার চেতনাকে কখনোই ম্লান হতে দেওয়া যাবে না। বাংলাদেশে শাপলা এবং শাহবাগের যে দ্বন্দ্ব শুরু হয়েছে, সেই দ্বন্দ্বে 2024 সালের 5ই আগস্ট এই শাহবাগী চেতনাকে পরাজিত করে শাপলার চেতনা বিজয়ী হয়েছে। এই বিজয়কে ধরে রাখতে হবে। বাংলাদেশে আর কোনোদিনও যেন শাপলার চেতনাকে, কালেমার এই পতাকাকে কেউ ভুলুণ্ঠিত করতে না পারে। বারবার মঞ্চ থেকে উচ্চারিত হয়েছে, ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাথা। এদেশে ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতা বিপন্ন হবে। কাজেই আমরা শাপলা চত্বরকে, শাপলা চত্বরের অবিনাশী এই চেতনাকে, শাপলা চত্বরের শাহাদাতের এই খুনরাঙা এই ইতিহাসকে জাতির সামনে আমরা চির জাগরুক রাখার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করছি ইনশাআল্লাহ। ইতিমধ্যে আগামী 30শে আগস্ট যে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে শাপলাকে কেন্দ্র করে এ পর্যন্ত যারা যত জায়গায় কাজ করেছেন, সেই 2013 সাল থেকে হাসপাতালের ফ্লোরে ফ্লোরে যারা দৌড়েছেন, আদালতের বারান্দায় বারান্দায় যারা ঘুরেছেন, শহীদ পরিবারদের দুয়ারে দুয়ারে যারা ফিরেছেন, যারা নানাভাবে শাপলা চত্বরের চেতনাকে জাতির সামনে উজ্জীবিত রাখার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করেছেন, কর্মসৃষ্টি করেছেন, আমরা তাদের সকলকে একত্রিত করে তাদের এই অবদানের জন্য তাদেরকে সম্মাননা প্রদান করব ইনশাআল্লাহ। তাদের প্রতি সম্মাননা প্রদান শাপলা চেতনাকে জাগ্রত করবার, শাপলার চেতনার প্রতি সম্মান প্রদর্শন হবে ইনশাআল্লাহ। একদিকে আমরা তাদের সকলের এই অবদানগুলোকে আমরা সম্মাননা জানাবো এবং সকল অংশীজনকে ঐক্যবদ্ধ করে নানাভাবে শাপলার এই চেতনাকে, শাপলার এই ইতিহাসকে বিস্মৃতির হাত থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের সাধ্যমতো সকল উদ্যোগ গ্রহণ করব। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে শাপলা জেনোসাইডের স্বীকৃতির জন্য যা যা করতে হয়, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে শাপলার শহীদদেরকে অধিকার আদায়ের জন্য নানামুখী কার্যকলাপ ইনশাআল্লাহ আমরা পরিচালনা করব। আশা করি যে সকল মহল থেকে আমরা সেই ধরনের সহযোগিতাও পাব। আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং সহযোগিতাও চাই। আপনারা দোয়া করবেন যেন আমাদের এই অগ্রযাত্রা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইখলাসের সাথে যেন পরিচালিত হয়, আল্লাহ যেন কবুল করেন। আমাদের প্রথম দাবি হলো শাপলা শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন। শাপলা গণহত্যার শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। শহীদ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে। বিশেষ করে শহীদ পরিবার ও পঙ্গুত্ব বরণকারীদেরকে নিয়মিত ভাতা প্রদান করতে হবে। 2. পাঠ্যপুস্তকে ইতিহাস সংযোজন। শাপলা গণহত্যার সত্য ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। 3. জুলাই ঘোষণাপত্রে জাতীয় স্বীকৃতি। জুলাই ঘোষণাপত্রে শাপলা গণহত্যাকে জাতীয় ট্র্যাজেডি হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় অবস্থান সুস্পষ্ট করতে হবে। 4. সরকারিভাবে শহীদদের তালিকা প্রণয়ন। রাষ্ট্রীয় উদ্যোগে যাচাইকৃত শহীদদের তালিকা প্রস্তুত করে তা জাতীয় নথিতে অন্তর্ভুক্ত করতে হবে। 5. দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। মানবাধিকারের চরম লঙ্ঘনকারী এই গণহত্যার দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। 6. মিথ্যা মামলা প্রত্যাহার। হেফাজতে ইসলাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 7. স্বাধীন তদন্ত কমিশন গঠন। আইনজ্ঞ ও নিরপেক্ষ নাগরিকদের সমন্বয়ে শাপলা গণহত্যা তদন্ত কমিশন গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও সুপারিশমালা প্রকাশ করতে হবে। এই 7টি দাবির সাথে আপনারা সকলে একমত? আমরা এই মুহূর্তে আগামী দিনে আমাদের পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করছি। শাপলা কেন্দ্রিক বিভিন্ন কাজে অংশীজনের সম্মাননা ও সম্মিলনী 2025। আগামী 30শে আগস্ট 2025 শনিবার শাপলা গণহত্যা নিয়ে যারা বিভিন্নভাবে
কাজ করেছেন এ পর্যন্ত বিভিন্ন অঙ্গনে সংবাদ প্রতিবেদন ও গবেষণা, সাহিত্য রচনা, চিকিৎসা সহায়তা, আইনগত লড়াই কিংবা স্মৃতি সংরক্ষণমূলক উদ্যোগ, তাদের সম্মাননা প্রদানের মাধ্যমে একটি সম্মিলনী আয়োজন করা হবে। এই সম্মাননা আমাদের জাতীয় স্মৃতিবোধ ও ন্যায় বিচারের দাবিকে আরও শক্তিশালী করবে ইনশাআল্লাহ। শাপলার স্মৃতি সংসদ শাপলা চত্বরের এই চেতনাকে আগামী প্রজন্মের সামনে স্পষ্টভাবে আগামীর প্রজন্মের জন্য একটি বাতিঘর হিসেবে উপস্থাপন করার জন্য তার বহুমুখী কার্যকলাপ পরিচালনা করবে এবং শাপলায় শাহাদাত বরণকারী সকল শহীদ পরিবারদের সব ধরনের দায় দায়িত্ব গ্রহণ করবার জন্য শাপলা স্মৃতি সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে শাপলা চত্বরের শহীদ পরিবারদের ক্ষতিপূরণ আদায় করার জন্য এবং রাষ্ট্রীয় ভাতা প্রদান নিশ্চিত করবার জন্য ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এর একাডেমিক এবং গবেষণামূলক যত কার্যক্রম সহযোগিতার প্রয়োজন হয় শাপলা স্মৃতি সংসদ তা দিতে ইনশাআল্লাহ সম্পূর্ণরূপে সর্বদা প্রস্তুত থাকবে। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আমাদের আজকের এই কনফারেন্স অব্যাহত চলবে। এই মুহূর্তে আমরা সালাতুল মাগরিবের বিরতি ঘোষণা করব। সালাতুল মাগরিবের পরে আজকের এই কনফারেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপস্থাপনা শাপলার ট্র্যাজেডি নিয়ে শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে তৈরিকৃত প্রামাণ্যচিত্র ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। কাজে আপনারা সালাতুল মাগরিবের পরে কাল বিলম্ব না করে যার যার আসন গ্রহণ করবেন। ইতিহাসের অনন্য এই প্রামাণ্যচিত্রে দেখার জন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেনা প্রধানের একটি বক্তব্য চারিদিকে লিক হয়েছে, একটি অনুষ্ঠানে জেনারেলদের মধ্যে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য আমরা যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি সেখানে পরিষ্কার দেখা গেছে যে তার যে বক্তব্যের সারসংক্ষেপ সেটা ছড়িয়ে দেয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়া। কারণ তিনি যখন বক্তব্য দিয়েছিলেন সেখানে কোনো মিডিয়া উপস্থিত ছিল না, সেখানে সেনাবাহিনীর বাইরে কেউ ছিল না। তাহলে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বক্তব্য ছড়িয়ে দেয়া হয়েছে এবং এটা ছড়িয়ে যদি দেয়া হয়ে থাকে তাহলে ক্যান্টনমেন্ট থেকেই ছড়িয়ে দেয়া হয়েছে। আমার কাছে এখানে একটি লিস্ট আছে, এটি ISPR এই লিস্ট দিয়েছে। এই লিস্টটা কি জানেন? এই লিস্টটা হচ্ছে 5ই আগস্টের বিপ্লবের পরে কিছু ব্যক্তি আওয়ামী লীগের এবং পুলিশ এবং এমপিরা তারা আশ্রয় নিয়েছিল ক্যান্টনমেন্টে এবং এই লিস্ট ISPR প্রকাশ করেছে এবং ISPR বলেছে যে মানবিক কারণে তাদেরকে নাকি আশ্রয় দেওয়া হয়েছিল। সেখান থেকে আমি শুধু 3 জন লোকের নাম এখানে উল্লেখ করতে চাই। 3 জন ব্যক্তি পুলিশের, একজন হচ্ছে মনিরুল ইসলাম, তিনি SB চিফ ছিলেন। আর একজন হচ্ছেন খন্দকার লুৎফুল কবির, তিনি অতিরিক্ত IGP ছিলেন। আর একজন হচ্ছেন হারুনুর রশিদ, DG র্যাব ছিলেন। আর একজন হচ্ছেন প্রলয় কুমার জোয়ারদার। তো এই যে ব্যক্তিদের আমি নাম বললাম, ও আরেকজন আছেন আসাদুজ্জামান, যিনি তৎকালীন DIG CTTC-তে ছিলেন। আপনারা কি জানেন তারা কি করতেন? তাদের কাজ ছিল আলেমদের ধরে ধরে জঙ্গি বানানো এবং জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে যে মনিরুল ইসলাম, যে আসাদুজ্জামান, যারা বাংলাদেশের আলেমদের জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে উড়িয়ে দিয়ে জঙ্গি তকমা দিয়ে হত্যা করেছে, তাদেরকে মানবিক কারণে আশ্রয় দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। তার থেকে বড় কথা হলো এই যে 3 জনের নাম আমি বললাম, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান এবং প্রলয় কুমার জোয়ারদার, তাদের এখন কোনো হদিস নাই এবং যে কারণে শেখ হাসিনা 16 বছর ধরে বাংলাদেশে ফ্যাসিবাদ চালাতে পেরেছে, যে কারণে বাংলাদেশের স্বাধীনতা দিল্লির কাছে ভুলুণ্ঠিত হয়েছিল। কাজেই আজকে যখন সেনাবাহিনী এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করবেন, তাদের উদ্বেগ প্রকাশ করার অধিকার আছে, কিন্তু অতীতের দিকে তাদের তাকাতে হবে। আমি শাপলা চত্বরে এবং পরবর্তীতে মোদি বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করছি
যেন তাদের সকলকে শহীদের মর্যাদা দেয়া হয় এবং তাদের পরিবারের প্রতি আমার সালাম জানাচ্ছি। শাপলা চত্বর যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূচনা করেছিল, আমি মনে করি সেই আন্দোলনের মধ্যে দিয়ে পরবর্তীতে আমরা যে জুলাই বিপ্লব দেখতে পেয়েছি এবং জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিবাদের পতন ঘটেছে তার পাটাতন নির্মাণ করেছিল শাপলার শহীদেরা। কারণ সেই দিন যদি শাপলার শহীদেরা তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশের ইসলাম এবং বাংলাদেশের রাষ্ট্র এবং বাঙালি মুসলমানকে হেফাজত না করতেন, তাহলে হয়তোবা আমরা 24-এর মহান বিপ্লবে আমরা জালিম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পরাভূত করতে সক্ষম হতাম না। আমাদের স্মরণে রাখতে হবে যে এই যে আলেমদের বিরুদ্ধে যে জুলুম চলেছে দীর্ঘ 16 বছর ধরে, এর প্রধান কারণ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় হিন্দুত্ববাদ বাংলাদেশে চাপিয়ে দেওয়ার জন্যেই আলেম সমাজকে নিশ্চিহ্ন করবার চেষ্টা করা হয়েছে। আলেমদের উপরে এরকম জুলুম করা হয়েছে 16 বছর ধরে এবং এই আলেমরা জেগে উঠেছিলেন বলেই আমরা আজকে আবার দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। আবার আমরা স্বাধীনভাবে বাংলাদেশে আমরা বসবাস করতে পারছি। সেক্ষেত্রে স্মরণে রাখতে হবে, আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে আবার নতুন করে ভারতীয় ষড়যন্ত্র বাংলাদেশে শুরু হয়েছে। এ সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দুর্ভাগ্যজনকভাবে এখন যে ষড়যন্ত্র শুরু হয়েছে সেখানে সেনাবাহিনীকেও জড়িত করা হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে কিছু ঘটনা দেখতে পেয়েছি যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সতর্ক হওয়া দরকার। যেমন সেনাপ্রধানের একটি বক্তব্য চারিদিকে লিক হয়েছে যে তিনি নাকি একটি অনুষ্ঠানে জেনারেলদের মধ্যে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য আমরা যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি সেখানে পরিষ্কার দেখা গেছে যে তার যে বক্তব্যের সারসংক্ষেপ সেটা ছড়িয়ে দেয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়া। কারণ তিনি যখন বক্তব্য দিয়েছিলেন সেখানে কোনো মিডিয়া উপস্থিত ছিল না, সেখানে সেনাবাহিনীর বাইরে কেউ ছিল না। তাহলে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বক্তব্য ছড়িয়ে দেয়া হয়েছে এবং এটা ছড়িয়ে যদি দেয়া হয়ে থাকে তাহলে ক্যান্টনমেন্ট থেকেই ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের চিন্তা করতে হবে যে কি উদ্দেশ্যে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের মনে আছে এবং তার বক্তব্যে আমরা দেখতে পেয়েছি তিনি কিছু কথা বলেছেন এই সরকার, বর্তমান সরকার সম্পর্কে তিনি কিছু উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা বলতে চাই এই শাপলা চত্বর গণহত্যা যখন হয়েছিল, এই শাপলা চত্বর গণহত্যার মধ্যে যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেছিলেন তখন তাদের উদ্বেগ কোথায় ছিল? এবং আমরা দীর্ঘ সময় ধরে যখন বলেছি, লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, তখন এই জেনারেলদের উদ্বেগ কোথায় ছিল? আমরা যখন বলেছি যে সেনাবাহিনীর এখানে একটা ভূমিকা থাকা উচিত, যে বাংলাদেশের স্বাধীনতা বিকিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, সেখানে সেনাবাহিনীর একটা বক্তব্য থাকা উচিত, তখন জবাব দেওয়া হয়েছিল সেনাবাহিনী ইজ এ ডিসিপ্লিনড ফোর্স। ডিসিপ্লিনড ফোর্স কোনো রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিতে পারে না। তাহলে আজকে ডিসিপ্লিন ফোর্স কিভাবে বক্তব্য দিচ্ছে? সেদিন যদি বক্তব্য না দিতে পেরে থাকে তাহলে এখন তাদের বক্তব্য দেওয়ার কথা নয়। তারা দেখতে পেলাম সেনাপ্রধান একটা করিডোর নিয়ে তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন। তার উদ্বেগের সাথে আমরা একমত। আমরা এরকম কোন করিডোর বাংলাদেশে চাই না, সে ব্যাপারে আমরা একমত। এমন কোন করিডোর আমরা চাই না যে করিডোরের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, গত হাসিনার 16 বছর ধরে বাংলাদেশে যে ভারতীয় সাম্রাজ্যবাদের জন্য করিডোর দেওয়া হয়েছিল তখন জেনারেল সাহেবরা কোথায় ছিলেন? এবং সেই করিডোরের বিরুদ্ধে কেন সেনাবাহিনী সেদিন গর্জে ওঠে নাই? একটা ঘটনার কথা আপনাদেরকে বলি। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে যারা মোদী বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন
সেই সমস্ত শহীদের পরিবার এখানে উপস্থিত আছেন। এই ব্রাহ্মণবাড়িয়াতে তিতাস নদীর প্রবাহ বন্ধ করে দিয়ে সেখানে বাঁধ নির্মাণ করে ভারতকে করিডোর দেওয়া হয়েছিল, এবং এই করিডোরের বিরুদ্ধে ঢাকা থেকে আমি লং মার্চ করেছিলাম। সেই সময় বাংলাদেশের পেশাজীবী সংগঠনের আমি একটা নেতৃত্ব দিতাম। সেই পেশাজীবী সংগঠন নিয়ে আমি লং মার্চ করেছিলাম, এবং আমি কোদাল দিয়ে মাটি কেটেছিলাম ওই বাঁধের মধ্যে, ওই বাঁধ কেটে দেওয়ার জন্য একটা প্রতীকী হিসাবে। সেদিন তো আমাদের সেনাবাহিনী দুর্ভাগ্যজনকভাবে নীরব ছিলেন, এবং যে কারণে শেখ হাসিনা 16 বছর ধরে বাংলাদেশে ফ্যাসিবাদ চালাতে পেরেছে, যে কারণে বাংলাদেশের স্বাধীনতা দিল্লির কাছে ভুলুণ্ঠিত হয়েছিল। কাজেই আজকে যখন সেনাবাহিনী এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করবেন, তাদের উদ্বেগ প্রকাশ করার অধিকার আছে, কিন্তু অতীতের দিকে তাদের তাকাতে হবে। আমার কাছে এখানে একটি লিস্ট আছে, এটি ISPR এই লিস্ট দিয়েছে। এই লিস্টটা কি জানেন? এই লিস্টটা হচ্ছে 5ই আগস্টের বিপ্লবের পরে কিছু ব্যক্তি আওয়ামী লীগের এবং পুলিশ এবং এমপিরা তারা আশ্রয় নিয়েছিল ক্যান্টনমেন্টে, এবং এই লিস্ট ISPR প্রকাশ করেছে, এবং ISPR বলেছে যে মানবিক কারণে তাদেরকে নাকি আশ্রয় দেওয়া হয়েছিল। সেখান থেকে আমি শুধু 3 জন লোকের নাম এখানে উল্লেখ করতে চাই। 3 জন ব্যক্তি পুলিশের, একজন হচ্ছে মনিরুল, একজন হচ্ছে তার নাম হলো মনিরুল ইসলাম, তিনি SB চিফ ছিলেন। আর একজন হচ্ছেন খন্দকার লুৎফুল কবির, তিনি অতিরিক্ত IGP ছিলেন। আর একজন হচ্ছেন হারুনুর রশিদ, DG র্যাব ছিলেন। আর একজন হচ্ছেন প্রলয় কুমার জোয়ারদার। তো এই যে ব্যক্তিদের আমি নাম বললাম, ও আরেকজন আছেন আসাদুজ্জামান, যিনি তৎকালীন DIG CTTC-তে ছিলেন। আপনারা কি জানেন তারা কি করতেন? তাদের কাজ ছিল আলেমদের ধরে ধরে জঙ্গি বানানো, এবং জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে যে মনিরুল ইসলাম, যে আসাদুজ্জামান, যারা বাংলাদেশের আলেমদের জঙ্গি বানিয়ে পরিবার সহ তাদেরকে উড়িয়ে দিয়ে জঙ্গি তকমা দিয়ে হত্যা করেছে, তাদেরকে মানবিক কারণে আশ্রয় দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। তার থেকে বড় কথা হলো এই যে 3 জনের নাম আমি বললাম, মনিরুল ইসলাম, আসাদুজ্জামান এবং প্রলয় কুমার জোয়ারদার, তাদের এখন কোনো হদিস নাই। আপনারা যদি তাদেরকে আশ্রয় দিয়ে থাকেন, তাহলে আপনাদের দায়িত্ব ছিল তাদেরকে আইনের হাতে অর্পণ করা, যাতে করে আলেম হত্যার জন্য, বাংলাদেশের জনগণকে হত্যার জন্য এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডের জন্য তাদেরকে আমরা বিচার করতে পারি। কিন্তু সেই কাজ তারা করেন নাই, বরং তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে। তো এর জন্য আমরা কাকে দায়ী করব? একজন আর্মি জেনারেল, তার নাম মুজিবুর রহমান, তাকে বলা হয় তিনি নাকি সব থেকে বড় ভারতের দালাল ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল মুজিব। তাকে ক্যান্টনমেন্টে আটক করেছে, এটা ক্যান্টনমেন্ট থেকেই বলা হয়েছিল তাকে আটক করা হয়েছে, কিন্তু পরবর্তীতে জানা গেল তিনি নাকি ভারতে পালিয়ে গেছেন। তাহলে তাকে পালিয়ে যেতে কারা সহায়তা করেছে, সেই প্রশ্ন আজকে আমাদের উত্থাপন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিগত কিছুদিন ধরে আবার ভারতীয় দালাল গোষ্ঠী এবং ইসলামী বিদ্বেষী গোষ্ঠী মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। এই যে গত 3-4 দিন ধরে বাংলাদেশে এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা চলছে, সেই অনিশ্চয়তা নিয়ে ভারতীয় প্রত্যেকটা মিডিয়াতে আনন্দ প্রকাশ করা হচ্ছে। তারা বলতে চাচ্ছে যে ইউনূস সরকারের পতন হবে, আর ইউনূস সরকারের পতন হলে সব থেকে বেশি আনন্দিত হবে ভারতীয় মিডিয়া এবং ভারত সরকার। এটা আপনাদেরকে বুঝতে হবে। তার মানে বাংলাদেশে আবার ভারত তার হেজিমনি, তার আধিপত্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে, যাতে করে বাংলাদেশের 90% মুসলমানদের উপরে আবার ভারতীয় জুলুম আবার চলে আসে। যে জুলুম আপনারা আজকে দেখালেন, সেই জুলুম আবার নতুন করে করবার জন্য ভারত থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, এই ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন। এবং আমি বলতে চাই আপনাদেরকে,
এটা আমি কয়েকবার বলেছি, বাংলাদেশের আলম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ভারতের ক্ষমতা নাই বাংলাদেশে আবার নতুন করে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কাজেই আমি বাংলাদেশের আলেম সমাজকে একতাবদ্ধ থাকার জন্যে, ঐক্যবদ্ধ থাকার জন্যে আমি আহ্বান জানাচ্ছি। আপনারা ঈমান রক্ষা করতে তো চান নাকি? ঈমান রক্ষা করতে চান না? আপনারা স্বাধীনতা রক্ষা করতে চান না বাংলাদেশের? বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে বাংলাদেশের ইসলাম রক্ষা করতে হবে। বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি মুসলমানের ঈমান ঠিক রাখতে পারি, বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই জন্যে আমি আজকে এখান থেকে, এই মঞ্চ থেকে আমি দেশপ্রেমিক ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি। আমি সেখানে ভূমিকা রাখার জন্যে মাওলানা মামুনুল হকের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। এখানে হেফাজতের মাননীয় মহাসচিব উপস্থিত আছেন সাজিদুর রহমান সাহেব, তার প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা জাতির মুরব্বী হিসাবে ঐক্যবদ্ধ করার আপনারা ইনিশিয়েটিভ গ্রহণ করুন। এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের প্রতিও আমি আহ্বান জানাচ্ছি, আমরা ঐক্যবদ্ধ না থাকতে পারলে আমরা যে আবার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেটা রক্ষা করতে পারবো না। একবার আমরা প্রথম স্বাধীনতা পেয়েছিলাম, এটা রক্ষা করতে পারি নাই, কারণ ভারত সেই স্বাধীনতা ছিনিয়ে নিয়ে গিয়েছিল। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, ভারত আবার এটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। কাজেই দেশপ্রেমের পরীক্ষা হচ্ছে বাংলাদেশের। আমি মনে করি ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলা করাই সর্বোচ্চ দেশপ্রেম। কাজেই সেই দেশপ্রেম আমাদেরকে দেখাতে হবে। আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না। আবারও বলি, শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই, এবং আজকে শাপলা স্মৃতি সংসদের এই অনুষ্ঠানে আমাকে আহ্বান জানানোর জন্যে, বক্তব্য দেওয়ার জন্যে আমি মামুনুল হক সাহেবের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি বলতে চাই, এই শাপলা স্মৃতি সংসদে মামুনুল হক সাহেবের পাশে থেকে আমি কাজ করব। তিনি যা যা করবেন শহীদ পরিবারের জন্যে এবং বাংলাদেশের এই হেফাজতের আন্দোলনের জন্যে তিনি যে কাজ করবেন, আগে যেভাবে আমি কাজ করেছি, আল্লামা শফির সাথে যেভাবে কাজ করেছি, সেইভাবে মামুনুল হক সাহেবের সাথে আমি কাজ করব। শহীদ পরিবারের পাশে আমি থাকব, এই কথা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, এখনো চাই না, কিন্তু ওনার কাছে আমরা একটা রোড ম্যাপ দাবি করেছিলাম। এখন বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রকমের চক্রান্তের মধ্য দিয়ে এই সরকারকে বিভিন্নভাবে ভুল বোঝানো হচ্ছে যে আপনার সরকারকে কাজ করতে দেয়া হচ্ছে না। সঠিক নয়। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য, একটা ডেমোক্রেটিক একটা ট্রান্সফরমেশনের জন্য আমরা আমাদের কথাগুলো বলছি জনগণের পক্ষে, এটা যেন অন্য কোনোভাবে না নেওয়া হয়। আমরা বলেছি এই দেশের সেনাবাহিনীকে যেন বিতর্কিত না করা হয়। আমরা বলেছি এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যেন কোনো রকমের ছেলে মানুষই না করা হয়। এদেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষার জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেন যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়। এই কথাগুলো আমরা বলছি জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য। শাপলা চত্বরের ওই নির্মম, বর্বর, সারা পৃথিবীর ইতিহাসে যে জঘন্য হত্যাকাণ্ড হয়েছে, সেই রাতে আমি আর মাহমুদ ভাই জেলখানায় ছিলাম এবং পিজি হাসপাতালের আইসিইউতে আমরা পরস্পর মুখোমুখি ছিলাম। দুটা ছোট রুমে দেখা যেত, আমাদের একটা পর্দা ছিল। একটু আগেই সেই স্মৃতিচারণ করছিলাম। মাহমুদ ভাই অনশন করছিলেন প্রায় 7 দিন পর্যন্ত। তা আমি ওনাকে বলেছিলাম, মাহমুদ ভাই, আপনার মরে গেলে হাসিনা খুশি হবে, সুতরাং এই অনশন করে লাভ নাই, আপনি অনশন ভঙ্গ করেন। আমরা অনেকেই অনুরোধ করেছিলাম, পরে অনেক মুরব্বীদের অনুরোধে উনি অবশেষে 7 দিন পরে অনশন ভাঙলেন। তো কোনো সময় নির্বাসনে, কোনো সময় নির্যাতনে, কোনো সময় কারাগারে, কোনো সময় কি যেন বলো এটা মৃত্যু গুহায়, কোনো সময় আয়নাগরে, এভাবেই দীর্ঘ 1.5 যুগ সময় আমার নিজেরই কেটেছে। তারপরেও শাপলা চত্বরের শহীদদের বিচার দেখার জন্য আল্লাহ যেন আমাকে আরও বেশি দিন বাঁচায় রাখেন। আমি অনুরোধ করছিলাম এদেশে প্রত্যাবর্তন করতে পারার পরে
এই যে মামুনুল হক সাহেবকে এবং অন্যান্য আমার যারা পরিচিত আছেন তাদেরকে, আপনারা এখনো পর্যন্ত নিজেরা একটা তদন্ত করে পূর্ণাঙ্গ তালিকা কেন করতে পারলেন না? অবশেষে সংক্ষিপ্ত হলেও এই যে শাহাদত বরণকারীদের একটা স্মৃতি স্মারক আপনারা প্রণয়ন করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা রেকর্ড হয়ে থাকবে। তবে আমার মনে হয় এখন থেকে আরও যতদিন লাগে আপনারা পূর্ণাঙ্গ রিপোর্টটা প্রণয়ন করবেন এবং প্রত্যেক শহীদের নাম এখানে যেন উল্লেখ থাকে, ছবি থাকে এবং তাদের ঠিকানা যেন থাকে। এই জাতি যতদিন এই জাতির ইতিহাস থাকবে, এই দেশ থাকবে, আপনাদের এই রক্তদান, এই শাহাদাত আমরা স্মরণ করব, এই জাতি স্মরণ করবে, মুসলিম জাহান স্মরণ করবে। এরকম একজন জঘন্য হত্যাকারী শেখ হাসিনা রাতের অন্ধকারে সমস্ত আলো পানি নিভিয়ে দিয়ে চতুর্দিক থেকে গুলি করে নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে হত্যা করল। অথচ সেই হত্যাকাণ্ড নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা পার্লামেন্টে তামাশা করলেন। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এই শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্তে, অবৈধ রাজনৈতিক সরকার, তারপরেও তো সরকারে ছিল, তার সিদ্ধান্তে দলীয়ভাবে এই সমস্ত হত্যাকাণ্ড করেছে, নারকীয় হত্যাকাণ্ড। আসমান থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে এই দেশের জনগণকে হত্যা করেছে, নিরীহ শিশু এবং নারীদেরকে হত্যা করেছে। এরপরেও তারা বাংলাদেশের এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য ন্যূনতম কোনো অনুশোচনা করে নাই, দোষ স্বীকার করে নাই, ক্ষমা প্রার্থনা করে নাই। উল্টো এ দেশের গণ অভ্যুত্থানকারীদেরকে তারা অপরাধী তকমা দিচ্ছে। এত বড় দুঃসাহস, এত বড় নির্লজ্জতা সারা পৃথিবী প্রত্যক্ষ করছে। আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি, এই অবস্থায় সমস্ত শহীদের যদি আমরা বিচার চাই, তাহলে আমাদেরকে এই ট্রাইব্যুনাল আরো অনেকগুলা গঠন করতে হবে। ট্রাইব্যুনালের তদন্ত টিম, প্রসিকিউশন, লজিস্টিক সাপোর্ট সবগুলো বাড়িয়ে আমি অনুরোধ করব এখনই যাতে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেন, শুরু করা হোক। বিচার কার্য অনেক দীর্ঘ প্রক্রিয়া, সেটা হয়তো সমাপ্ত হতে দেরি লাগবে। এখন যে আইসিটিতে মামলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য, সেই অপরাধের বিচারও আমাদের কাছে এখনো খুব একটা দৃশ্যমান হচ্ছে না। আমরা অনুরোধ করেছি যে অন্তত কিছুটা অগ্রাধিকার বিবেচনায় কিছু গুরুত্বপূর্ণ মামলা প্রথমেই ট্রায়ালে নিয়ে আসা হোক, জনগণের সামনে দৃশ্যমান হোক, দেশবাসীর সামনে দৃশ্যমান হোক যে খুনি ফ্যাসিস্ট হাসিনা, জাতিসংঘ স্বীকৃত নিকৃষ্ট খুনি হাসিনার অন্তত একটা বিচার রায় যেন আমরা খুব শিগগির দেখতে পারি। সবার বিচার করা হবে। এই দেশের আদালতে খুনি শেখ হাসিনার এবং তার সরকারের, তার দোসরদের প্রত্যেকটা অপরাধের বিচার করা হবে ইনশাআল্লাহ। আমরা গণতন্ত্র চাই, আমরা সাংবিধানিক অধিকার চাই, গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই। সেই জন্য আমরা বারবার নির্বাচনের তাগিদ দিচ্ছি। এই কথা আমরা এখানে বলছি না, এটা আমাদের দায়িত্ব। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, এখনো চাই না, কিন্তু ওনার কাছে আমরা একটা রোডম্যাপ দাবি করেছিলাম। এখন বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রকমের চক্রান্তের মধ্য দিয়ে এই সরকারকে বিভিন্নভাবে ভুল বোঝানো হচ্ছে যে আপনার সরকারকে কাজ করতে দেয়া হচ্ছে না। সঠিক নয়। আমরা গণতান্ত্রিক উত্তরণের জন্য, একটা ডেমোক্রেটিক একটা ট্রান্সফরমেশনের জন্য আমরা আমাদের কথাগুলো বলছি জনগণের পক্ষে, এটা যেন অন্য কোনোভাবে না নেওয়া হয়। আমরা বলেছি এই দেশের সেনাবাহিনীকে যেন বিতর্কিত না করা হয়। আমরা বলেছি এই দেশের সার্বভৌমত্ব নিয়ে যেন কোনো রকমের ছেলে মানুষই না করা হয়। এদেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষার জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেন যে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়। এই কথাগুলো আমরা বলছি জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য। যাই হোক, এই কথাগুলো এখানে আমার যথেষ্ট বলার সময় নেই এবং এইটা ফোরামও সেটা নয়। আমি শুধু আহ্বান করব, আপনারা
আলেম সমাজ দ্বিধা বিভক্ত থাকবেন না, বহুদা বিভক্ত থাকবেন না। আপনারা বহুভাবে বিভক্ত ছিলেন বলেই এই স্বৈরাচারী ফেসিবাদী শক্তিগুলো আপনাদেরকে বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন, মামলাবাজি দেওয়ার সুযোগ পেয়েছিল। আপনারা এখানে ঐক্যবদ্ধ হন না, আপনাদের স্বার্থ তো এক। আমি শুধু আল্লামা ইকবালের একটা শের পড়ে আপনাদের এখান থেকে বিদায় নেব যে मुसलमान के हर फिरके ने एक दूसरे को काफिर कहा, वही एक काफिर ही है जो उसने हम सबको मुसलमान कहा। অথচ আমরা সেই মুসলমানরা একত্রিত হতে পারি না। সেজন্য আমাদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয় আমাদেরকে বহুভাবে বিভক্ত করার মধ্য দিয়ে সেই সমস্ত ষড়যন্ত্রের সুযোগ নেই। আমরা অতীতে দেখেছি আপনারা বিভক্ত ছিলেন বলে নিজেদের মধ্যে আপনাদেরকে ব্যবহার করার সুযোগ পেয়েছে, নির্যাতন করার সুযোগ পেয়েছে, জেলখানায় বন্ধ করে রাখার সুযোগ পেয়েছে। না হলে এদেশের 90-92% মুসলমানের দেশে মুসলমানদের উপর অত্যাচার করার কোনো সাহস রাখে কেউ? সুতরাং আহ্বান জানাবো, আমরা এই দেশের স্বাধীনতা, এই দেশের হাজার বছরের আমাদের যে অনুসরণ করা আমাদের যে সংস্কৃতি, সেটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরি। এখানে যেন কোনো বিজাতীয় সংস্কৃতি আমাদের বিভিন্নভাবে বিভ্রান্ত না করতে পারে, আমরা যেন সজাগ থাকি। সেজন্য ইসলামী মূল্যবোধের এই প্রচার প্রসার এবং এগুলো করতে হবে। আপনাদের দায়িত্ব এখানে সবচেয়ে বেশি। এর অনুপস্থিতিতে এখানে বিভিন্ন রকমের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলেমেয়েরা সেটা দেখছে এবং সেটা অনুসরণ করার একটা সুবিধা তারা পাচ্ছে। সেজন্য অনুরোধ করব, আমাদের ঈমান আকীদা নিয়ে যাতে এই দেশের মুসলমানরা মৃত্যুবরণ করতে পারে সেই ব্যবস্থার জন্য আপনাদের ভূমিকাটা সবচাইতে বেশি। আপনারা সেই ভূমিকা পালন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য শুকরিয়া আদায় করছি। শাপলা চত্বরের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, বাঙালি মুসলমানদের সংস্কৃতি সভ্যতাকে রক্ষা করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা গুস্তাহি করেছে তাদের শাস্তির জন্য শাপলা চত্বরে আমরা উপস্থিত হয়েছিলাম। বাংলাদেশের পাঠ্যপুস্তকে এই শাপলা চত্বরের ইতিহাসকে সংযোগ করতে হবে। যারা সেদিন শাপলা চত্বরে ছিল, স্টেজের পিছনে মাগরিবের পরপরেই ৬-৭টা লাশ ছিল। যখন রাত 12:30 হয় তখন 17টা লাশ এই শাপলা চত্বরের ভিতরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। আমরা যারা হাসপাতালে ছিলেন, চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে 37-38 জন ভাই আহত, পঙ্গু, অন্ধ, হাত পাও ছাড়া তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তৃতীয় চতুর্থ দিন যখন আমরা দেখতে গেলাম, খবর পেয়ে গোয়েন্দা পুলিশ সব পুরো হাসপাতাল ঘিরে ফেলছেন। এই অবস্থায় দিক বেদিক ছুটাছুটি করলেন, পিছনের দরজা দিয়ে ডাক্তাররা আমাদের সমস্ত রোগীদেরকে বের করে দিলেন। এই অবস্থায় একজন আহত ভাই চিকিৎসা নিতে পারে নাই এবং একজন ট্রাক শ্রমিক শাপলা চত্বরে শহীদ হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। তার বাসা ছিল চট্টগ্রামের সদরঘাটে। তার লাশ যাওয়ার আগে র্যাব, বিডিআর, পুলিশ গিয়ে তার বাসা দখল করে ফেলছেন এবং তাদেরকে এমনভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন জানাজাটাও পড়তে দেওয়া হয়নি। লেডি ফেরাউন খুনি হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে শাপলা চত্বরে কোনো হতাহত হয়নি, তারা রং মেখে শুয়েছিল, নাউজুবিল্লাহ। এবং তার সরকারের সামরিক সচিব শুকরানা মাহফিলের নামে যে সম্মেলন হয়েছে, এই সম্মেলনে দাঁড়িয়ে উলামা ইকরামের সামনে শাপলায় যারা রক্ত দিয়েছে তাদের সামনে স্পষ্ট ভাষায় সে দায়িত্বহীন কণ্ঠে বলতে দুঃসাহস দেখিয়েছে যে কোনো হতাহত হয়নি। কারবালা যখন একটি চেতনা, বালাকোট যেমন একটি চেতনা, শাপলাও আমাদের জন্য, আগামী প্রজন্মের জন্য একটি চেতনা। এটাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। শাপলার নাম পরিবর্তন নয়, শাপলার এই চেতনাকে বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে। হেফাজতে ইসলাম সেদিন যদি শাপলা চত্বরে না আসতেন, বাংলাদেশের মুসলিম সভ্যতাকে বিনষ্ট করে দেওয়ার জন্যে, বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়ার জন্যে ভারতীয় আগ্রাসনবাদী, হিন্দুত্ববাদী, আধিপত্যবাদী শক্তি যেভাবে শাহবাগে গেড়ে বসেছিল গণজাগরণের নামে, হেফাজতে ইসলামের শাপলার আন্দোলন এই কথিত ভারতীয় আধিপত্যবাদী শক্তির মূলোৎপাটন করতে সক্ষম হয়েছে। এবং
বাঙালি মুসলিম সভ্যতা সংস্কৃতিকে যারা ধ্বংস করতে চেয়েছিল তাদেরকে বাংলাদেশের মাঠ থেকে, শাহবাগ থেকে নয়, সারা বাংলাদেশের যারা যেখানে বসেছিল সেখান থেকে ঘরে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। এখন 2013 সালের 5 মে যেই জেনোসাইড আমাদের উপর হয়েছে, এটার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আপনারা ফিলহানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য কমিশন করেছেন, জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের আলাদা কমিশন হয়েছে। শাপলা চত্বর যদি সেই দিন আমাদের ভাইয়েরা রক্ত না দিতেন তাহলে জুলাই বিপ্লব সংগঠিত হতো না, এটা অনেকে বলেছেন। তাদের কণ্ঠ মিলিয়ে বলতে চাই, শাপলা চত্বরের এই গণহত্যার একটি সুষ্ঠু তদন্তের জন্য আলাদা কমিশন গঠন করতে হবে। অনেকে বলেছেন যে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে এই হত্যাকাণ্ডের সঠিক পরিসংখ্যান আমরা দিতে পারি নাই, আমরা ব্যর্থ। আমিও স্বীকার করছি আমরা ব্যর্থ। কিন্তু কেন? আমি সেই রাত্রির একটা ঘটনা বলবো। আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি সহ একসাথে শাপলা চত্বরের স্টেজে উঠেছিলাম। রাত যখন 12:30 হয় তখন প্রচন্ড খিদায় অস্থির হয়ে গিয়েছিলাম। আমি আর আরেকজন জরুরত ছাড়ার জন্য এবং খিদা নিবারণের জন্য কোথাও কিছু পাওয়া যায় কিনা নটরডেম কলেজ থেকে সামনে দিয়ে আমরা কমলাপুর যে বিআরটিসি বাস স্টেশন ওইদিকে যাচ্ছিলাম। দেখি একটা ভ্যানে করে একজন ভাই, তিনি জীবিত না মৃত আমি জানি না, কিন্তু লাশের মতো করে পড়ে আছেন ভ্যানের উপরে। 4 জন ভাই পিছন দিক থেকে, কমলাপুরের দিক থেকে ভ্যানে করে টেনে শাপলা চত্বরের দিকে নিয়ে আসতেছেন। আমি এই কথাটা বলি, আমাদের এই দেশের লেডি ফেরাউন খুনি হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে শাপলা চত্বরে কোনো হতাহত হয়নি, তারা রং মেখে শুয়েছিল, নাউজুবিল্লাহ। এবং তার সরকারের সামরিক সচিব শুকরানা মাহফিলের নামে যে সম্মেলন হয়েছে, এই সম্মেলনে দাঁড়িয়ে উলামা ইকরামের সামনে শাপলায় যারা রক্ত দিয়েছে তাদের সামনে স্পষ্ট ভাষায় সে দায়িত্বহীন কণ্ঠে বলতে দুঃসাহস দেখিয়েছে যে কোনো হতাহত হয়নি। অথচ পত্রিকার রিপোর্ট হলো 1,54,000 গুলি বন্দুকের নল থেকে এই দেশের আলেম উলামা তাওহীদি জনতা নবী প্রেমিকদের গুলি বুকে বিদ্ধ করা হয়েছে। এই অবস্থায় ওই দিন দেখলাম যখন নিয়ে আসতেছিল, তখন এই লাশের উপরে, লাশটা যখন একেবারে নটরডেম কলেজের কাছাকাছি আসলো, দেখলাম পিছন দিক থেকে 10-12 জনের যুবলীগ ছাত্রলীগের কর্মী লাঠি সোটা নিয়ে দৌড়ে আসলেন। আসার পরে এই সাইড ভাই যারা ভ্যান গাড়ি ঠেলতেছিলেন তাদেরকে এমনভাবে নির্দয়ভাবে পিটাইলেন, তারা দৌড়ে পালিয়ে চলে গেলেন। এরপরে লাশ যেটা ভ্যানের উপরে ছিল, এই লাশকে এমন নিষ্ঠুর নির্মম অত্যাচার করেছেন, পিটানো হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির আমরা দেখতে পাই। যারা আহত হয়েছেন আমরা হাসপাতালে নিয়ে, অনেকে হাসপাতালে গেছেন, বিশেষ করে ঢাকার হাসপাতালগুলোর কথা ঢাকার নেতৃবৃন্দ জানেন, আমাদের ফজলুল করিম ভাই জানেন। আমি নিজ চোখে এখানে যারা সেদিন শাপলা চত্বরে ছিল, স্টেজের পিছনে মাগরিবের পরপরেই 6-7টা লাশ ছিল। যখন রাত 12:30 হয় তখন 17টা লাশ এই শাপলা চত্বরের ভিতরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। হাসপাতালে লাশের কথা বলা হয়েছে মর্গে। ইসলামী ব্যাংক হাসপাতালের বারান্দায় যে লাশগুলো পড়েছিল, তাহলে এগুলো গেল কোথায়? দুঃখের বিষয়, আমরা যারা হাসপাতালে ছিলেন, চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে 37-38 জন ভাই আহত, পঙ্গু, অন্ধ, হাত পাও ছাড়া তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তৃতীয় চতুর্থ দিন যখন আমরা দেখতে গেলাম, খবর পেয়ে গোয়েন্দা পুলিশ সব পুরো হাসপাতাল ঘিরে ফেলছেন। এই অবস্থায় দিক বেদিক ছুটাছুটি করলেন, পিছনের দরজা দিয়ে ডাক্তাররা আমাদের সমস্ত রোগীদেরকে বের করে দিলেন। এই অবস্থায় একজন আহত ভাই চিকিৎসা নিতে পারে নাই, এবং একজন ট্রাক শ্রমিক শাপলা চত্বরে শহীদ হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। তার বাসা ছিল চট্টগ্রামের সদরঘাটে। তার লাশ যাওয়ার আগে র্যাব, বিডিআর, পুলিশ গিয়ে
তার বাসা দখল করে ফেলছেন এবং তাদেরকে এমনভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন জানাজাটাও পড়তে দেওয়া হয়নি। পরবর্তী সময়ে তারা সেখানে ভাড়া বাসায় ছিলেন। পরবর্তীতে আমরা যখন যোগাযোগ করলাম, বাসা ছেড়ে পুলিশ র্যাবের ভয়ে পালিয়ে চলে গেছেন। আজকের দিন পর্যন্ত তাদের কোনো হদিস আমরা পাইনি। শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন অধিকাংশ পরিবার আজকে 10-11 বছর তারা সাহস করে তাদের সন্তান, তাদের ভাই যে শহীদ হয়েছেন সেই কথাটা বুক ফুলিয়ে বলার সাহস তারা করেনি। আল আমিনের এই যে ভাই, তিনি স্বীকার করলেন। হেফাজত চেষ্টা করেছেন কিন্তু আমরা পাইনি। আজকে দুঃখের কথা বলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নভেম্বর মাসে আমরা মামলা দায়ের করেছি হেফাজত ইসলামের পক্ষ থেকে। আমাদের ভাইয়েরা ফেসবুকে খুব লেখালেখি করেন, কিন্তু সাক্ষী দেওয়ার জন্য ট্রাইব্যুনালে কেউ এসে সাক্ষী দিবেন সেরকম ভাইদের সাহস আমরা পাচ্ছি না। আমি অনুরোধ করব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরে খুনি হাসিনা সহ যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার মন্ত্রী পরিষদ, তার সমস্ত আমলা, র্যাব, পুলিশ, বিজেপির যে সমস্ত সদস্যরা সেই দিন গণহত্যা চালিয়েছিল, তাদের নেতৃত্ব হয়েছে, তাদের সবাইকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আপনাদের মাধ্যমে, আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের শাপলা চত্বরের চেতনা যারা লালন করেন তাদের সকলের প্রতি আহ্বান জানাবো, আসুন সঠিকভাবে এই গণহত্যার বিচার ত্বরান্বিত হওয়ার জন্য, গণহত্যার বিচার করে বাংলাদেশের জমিনকে শাপলা চত্বরের রক্তের সাথে যারা গাদ্দারি করেছে তাদের এই রক্তের বদলা নেওয়ার জন্য সবাই সাক্ষী দেওয়ার জন্য আপনারা আসুন। শুধু ফেসবুকে লড়াই করলে হবে না, হেফাজতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে হবে না। আপনাদের সবার কাছে আমার বিনীত আবেদন। আমার আরেকটা কথা, সেটা হলো বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম হয় সবগুলোর জন্য একটা ইতিহাস রচিত হয়। যেহেতু শাপলা চত্বরের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, বাঙালি মুসলমানদের সংস্কৃতি সভ্যতাকে রক্ষা করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা গুস্তাহি করেছে তাদের শাস্তির জন্য শাপলা চত্বরে আমরা উপস্থিত হয়েছিলাম। বাংলাদেশের পাঠ্যপুস্তকে এই শাপলা চত্বরের ইতিহাসকে সংযোগ করতে হবে, এটা আমাদের দাবি। এবং আমাদের দাবি হলো সেই দিনের যে স্মৃতির আজকে স্মারক গ্রন্থ হিসেবে আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুর নেতৃত্বে শাপলা স্মৃতি সংসদ করেছেন। আমরা আল্লামা মামুনুল হক সহ তার সকল এই পরিবারের সদস্যদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমাদের মহাসচিব সাহেব এসেছেন। হেফাজত ইসলামের পক্ষ থেকে আমরা আরো বৃহৎ কর্মসূচি ইনশাআল্লাহ হাতে নেব। এই ধারাবাহিকতায় আজকে মাওলানা মামুনুল হক সাহেব যেই শহীদ পরিবারের সদস্যদেরকে এনে স্মারক গ্রন্থ উন্মোচন করবেন এবং এই শহীদদেরকে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। এই শাপলা স্মৃতি সংসদের সকল সদস্যদের শুকরিয়া আদায় করছি। আগামী দিনে হেফাজত ইসলাম যেন গঠনমূলক এবং দেশের জন্য, দ্বীনের জন্য, দেশের জনগণের জন্য, দেশের তাহাফুজের জন্য কাজ করতে পারে, সেই জন্য সকলকে হেফাজতের সাথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কবি মাদ্রাসার যতগুলো শিক্ষা বোর্ড আছে সব শিক্ষা বোর্ডের পাঠ্যপুস্তকে আমাদের শাপলা চত্বরের ইতিহাসকে যুক্ত করতে হবে। আমরা দীপ্ত শপথের সাথে বলতে পারি, দীপ্ত কণ্ঠে, বাংলাদেশে যখনই কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে শাপলার চেতনা পুনরায় আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। 2 নম্বর, শাপলার শহীদদের নিয়ে আমি একটা কথা বলবো, সেটা হলো, তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা জোর দাবি থাকবে যে শাপলায় যাদেরকে তারা খুন করেছে, শহীদ করেছে এবং যাদের লাশ গুম করেছে এবং যাদেরকে তারা পরিচয়হীনভাবে দাফন করেছে তাদের প্রত্যেকের পরিচয় নিশ্চিত করে তাদেরকে রাষ্ট্রীয় শহীদ এবং রাষ্ট্রীয় বীরের মর্যাদা দিতে হবে। শাপলার চেতনা আল্লামা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ সহ আমাদের সদ্য প্রয়াত আকাবিরগণ যে চিন্তা এবং চেতনাকে সামনে রেখে শাপলা প্রতিষ্ঠা করেছিলেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশের কুশে কুশে এই চেতনা এমনভাবে ছড়িয়ে পড়েছে, এখন বাংলাদেশে কেউ যদি পৃথিবীর কোনো প্রান্তে, শুধু বাংলাদেশে না, পৃথিবীর কোনো প্রান্তে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, দেখা যায় আমাদের আগে সাধারণ মুসলমান প্রতিবাদে বের হয়ে যায়। আপনারা দেখেছেন 2022 সালে আমাদের বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ যখন কারাগারে ছিলেন, ভারতের নূপুর শর্মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল। আজকের সভাপতি মাওলানা মামুনুল হক হাফিজুল্লাহর একটা ঐতিহাসিক বক্তব্য আছে,
তিনি সম্ভবত 2021 বা 20 সালের দিকে একটা বক্তব্য বলেছিলেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে এরা পৃথিবীর দুশ্মন, এরা মনুষ্য সভ্যতার দুশ্মন, এরা পুরা সামাজিক সভ্যতার দুশ্মন, এরকম তার একটা বক্তব্য আছে। তো 2022 সালে যখন নূপুর শর্মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, যখন বাংলাদেশের মানুষ দেখেছে সব স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা মাঠে বের হয়েছে, তখন মতিঝিল আইডিয়াল কলেজের একজন ছাত্র সে সাংবাদিকদের সাক্ষাৎকারে এই কথা বলেছিল যে আমি মৌলানা মামুনুল হকের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এই কথা বলতে চাই যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবে তারা পুরা মানুষ্য সভ্যতার দুশ্মন, পুরা পৃথিবীর যত মানুষ আছে তাদের দুশ্মন। সুতরাং এই যে শাপলার চেতনা আমরা বাংলাদেশের প্রত্যেকটা একদম স্কুল কলেজ বাংলাদেশের তৃণমূলে ছড়িয়ে দিতে পেরেছি, এই চেতনা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরণ থাকবে। এই চেতনা হয়তো একটু স্তিমিত হবে, কিন্তু ইনশাআল্লাহ আমরা দীপ্ত শপথের সাথে বলতে পারি, দীপ্ত কণ্ঠে, বাংলাদেশে যখনই কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে শাপলার চেতনা পুনরায় আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। 2 নম্বর, শাপলার শহীদদের নিয়ে আমি একটা কথা বলবো, সেটা হলো বাংলাদেশে আমরা দেখেছি পট পরিবর্তনের পর অনেক কিছুই হচ্ছে। তো বাংলাদেশের সর্বপ্রথম ফ্যাসিস্ট হাসিনা সর্বপ্রথম যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যা হলো শাপলা গণহত্যা। এই শাপলার গণহত্যা আমরা দেখেছি, এটাকে তারা এমনভাবে দামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং জিটিভি একটা নিউজ করেছে, আপনারা দেখেছেন, একটা তদন্ত প্রতিবেদন করেছে। সেখানে এটাকে যদি আমরা সামনে রাখি তাহলে এটা প্রমাণিত হয় যে কয়েকশো মানুষ সেখানে কি হয়েছে, শাহাদাত বরণ করেছে। তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা জোর দাবি থাকবে যে শাপলায় যাদেরকে তারা খুন করেছে, শহীদ করেছে এবং যাদের লাশ গুম করেছে এবং যাদেরকে তারা পরিচয়হীনভাবে দাফন করেছে তাদের প্রত্যেকের পরিচয় নিশ্চিত করে তাদেরকে রাষ্ট্রীয় শহীদ এবং রাষ্ট্রীয় বীরের মর্যাদা দিতে হবে। 3 নম্বর হলো আমাদের করণীয় হলো শাপলার শহীদদের আমরা যেন ভুলে না যাই, এজন্য শাপলা স্মৃতি সংসদ এবছর তো আমাদের 6 মে পরিবর্তনের সময় বাংলাদেশে একটা বড় ক্রাইসিস ছিল, সেটা হলো নারী শিক্ষা কমিশনকে কেন্দ্র করে। তো আমাদের সকলের ফোকাস ওই দিকে ছিল। তো সামনে যখন 6 মে আসবে, যদিও দিবস কেন্দ্রিক ইসলামে বিশেষ কোনো ইসলামে অনুমোদন নেই, যতটুকু আছে যাতে আমাদের এই পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন শাপলার চেতনাকে ধারণ করে, তারা যেন শাপলা সম্পর্কে জানে, তারা যেন শাপলার ইতিহাস বুঝতে পারে, তারা যেন আমরা বালাকুট যেমন আমরা এখন চিনি, বালাকুটকে যেমন আমরা উপলব্ধি করি, আমাদের এই প্রজন্ম বালাকুট বলে শহীদ আহমদ শহীদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ বেরলভী রাহিমাহুল্লাহ এবং আমাদের পূর্বসূরীদের ত্যাগের কথা আমাদের অন্তরে আসে। শাপলাকেও যেন আমরা এমনভাবে ইতিহাসে ধারণ করে যেতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যখন শাপলার কথা শুনবে, তারা যখন 5ই মের কথা শুনবে, তারা যখন আল্লামা আহমদ শফি রহিমাল্লাহর কথা শুনবে, তারা যখন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাল্লাহর কথা শুনবে, তারা যখন আল্লামা নুর হোসেন কাসিমি রহিমাল্লাহর কথা শুনবে, তাদের চিন্তা চেতনায় যেন শাপলা চত্বর আসে, তাদের চিন্তা চেতনায় যেন আমরা যে গৌরবোজ্জ্বল ইতিহাস বাংলাদেশে নাস্তিকতাবাদের বিরুদ্ধে করে গিয়েছি এটা যেন তাদের চিন্তায় আসে। এজন্য আমার একটা প্রস্তাব থাকবে, আমাদের কবি মাদ্রাসার যতগুলো শিক্ষা বোর্ড আছে সব শিক্ষা বোর্ডের পাঠ্যপুস্তকে আমাদের শাপলা চত্বরের ইতিহাসকে যুক্ত করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাপলা চত্বরের সাথে আমাদের আবেগ জড়িত। ব্যক্তিগতভাবে আমার সংশ্লিষ্টতা অনেক বেশি। 2013 সালের 9 মার্চ যখন হেফাজতে ইসলামকে পুনর্গঠিত করা হলো, জাতীয় ভিত্তিতে কাজ করার জন্য হেফাজত যখন সিদ্ধান্ত ঘোষণা করল, 6 এপ্রিল লং মার্চ ঘোষণা হলো, তখন থেকেই এই হেফাজতের সাথে আমাদের সম্পর্ক। 6 এপ্রিলের লং মার্চ, 5ই মে এই শাপলা চত্বরে আমাদের যে অবস্থান, এই 2টা প্রোগ্রামেই ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, যে কারণে শাপলাকে অনুধাবন করাটা অন্য অনেকের চেয়েই আমাদের বেশি আছে। আজকে শাপলা চত্বর যেই আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের সূচনা কিভাবে হয়েছিল আপনারা জানেন। এখানে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব আছেন। আমাদের স্পষ্ট মনে আছে
এই যে থাবা বাবা রাজীবের আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে সে যখন কিছু কথাবার্তা ফেসবুকে লিখল, আমরা দেখলাম আমার দেশ পত্রিকা থেকে শাহবাগে ফেসিবাদের পদধ্বনি নামে একটা আর্টিকেল ছাপা হয়েছিল। গোটা বাংলাদেশের মানুষ জাগ্রত হলো। তারপর থেকেই শুরু হলো এই শাহবাগের ইসলাম বিরোধী তৎপরতার বিরুদ্ধে কিভাবে কাজ করা যায়, কিভাবে তার মোকাবেলা করা যায়। আমরা অনেক চিন্তা করেছি, আমাদের অনেক নেতৃবৃন্দকে শাহবাগের এই ইসলাম বিরোধী দেশ বিরোধী তৎপরতার বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা তাদেরকে কাছে গিয়েছিলাম, আমরা কাউকে পাইনি। অনেকেই এই শাহবাগের চেতনা মানে শাহবাগের বিরুদ্ধে কথা বলবে সেই সাহস করেনি। কিন্তু থাবা বাবা রাজীবের পরে দৃশ্যপট পাল্টে গেল, শাহবাগের মোকাবেলায় শাপলা চত্বর কায়েম হলো। এই শাপলা চত্বরের চেতনা নিয়ে কথা বলতে হবে। প্রিয় ভাইয়েরা, এই শাহবাগের শাপলা চত্বরের যে আন্দোলন, এই আন্দোলনে আমাদের কাছে যে শহীদদের তালিকা এসেছে সেই তালিকার মধ্যে মাত্র 3 জন ভাই মাদ্রাসার আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্র, বাকি সবাই ছিল সাধারণ মানুষ। তারা ছিল রিকশাওয়ালা, দিনমজুর, রাজনৈতিক দলের কর্মী। তারা ইসলামপন্থী এবং ইসলামী দলের কর্মী ছিল না। শাহবাগের আন্দোলন আল্লামা শফির নেতৃত্ব হতে পারে কিন্তু এই আন্দোলন ছিল গোটা জাতির স্বাধীনতাকামী মানুষের আন্দোলন। এজন্য শাপলার চেতনাকে আমাদের ধরে রাখতে হবে। আমি একটা কথা বলে শেষ করব। আমাদের সমস্যাটা কি জানেন? যখনই আমাদের উপর অত্যাচার জুলুম নির্যাতনের আশঙ্কা থাকে তখন আর আমরা নিজেদেরকে হেফাজত বলতে রাজি না। আর যখন পরিস্থিতি স্বাভাবিক থাকে তখন আমরা সবাই হেফাজতের কাণ্ডারি। এই যে হাসিনার আমলে আমরা যখন শাহবাগের এই চেতনা নিয়ে জুলাইয়ের আন্দোলন করতে নেমেছিলাম তখনও দেখেছি আমাদের বিরুদ্ধে অনেক উলামায়ে কেরাম চক্ষু রাঙানোর জন্য চেষ্টা করেছেন, আমাদের আন্দোলনকে দমানোর জন্য চেষ্টা করেছেন। প্রিয় ভাইয়েরা, যুগে যুগে হাসিনার মতো ফেসিবাদ আসবে, ফেসিবাদকে মোকাবেলা করে শাপলার চেতনাকে সামনে নিয়ে যাওয়ার নামই শাপলার চেতনা, হেফাজতের চেতনা। তা আমরা করি কি? যখন পরিস্থিতি খারাপ তখন নিজেদের অস্তিত্ব বিলিয়ে দিয়ে ফেসিবাদের কদম তলে নিজেদেরকে বলিদান করি। তাই আসুন, আজকে পরিস্থিতি ভালো, সামনে খারাপ পরিস্থিতি আসবে না সেই চিন্তা করলে হবে না। আজকে বাংলাদেশের অবস্থা কি? আমরা খুব আশ্চর্যান্বিত। আমাদের বক্তারা বলেছেন যে জুলাই আগস্টের সবগুলো মামলা প্রত্যাহার হয়ে গেল, শাপলা চত্বর রিলেটেড হেফাজতের মামলা একটাও প্রত্যাহার হয় নাই। কারণটা কি? কোথায় সে বৈষম্য বিরোধী আওয়াজ? কেন শাপলার সাথে বৈষম্য করা হয়? কেন হেফাজতের সাথে বৈষম্য করা হয়? যদি শাপলার সাথে বৈষম্য করা হয় তাহলে জুলাইয়ের এই আন্দোলন ব্যর্থ এবং জুলাইয়ের এই আন্দোলন আমাদের আরেকটা দায় হিসাবে জাতির কাছে চেপে বসবে। তাই আসুন আমরা শাপলার এই চেতনাকে ধরে রাখার চেষ্টা করি। আমরা জানি ইংরেজ বিরোধী আন্দোলনে উলামায়ে কেরামের অবদান ছিল, কিন্তু সেই অবদান জাতির সামনে আমরা তুলে ধরতে পারি নাই, আমাদের পূর্বসূরীরা তুলে ধরতে পারেনি। এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের বীজ বপন হয়েছে শাপলা চত্বরে। ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম আন্দোলন এবং রক্ত দিয়েছিল শাহবাগ এবং শাপলা এবং হেফাজত। আজকে জুলাই আগস্ট হেফাজতের কথা বলা হয় না। এজন্য আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে হেফাজতের এই চেতনাকে যুগ থেকে যুগান্তরে আগামী প্রজন্মের কাছে আমাদের পৌঁছে দিতে হবে। যদি আমরা পৌঁছে দিতে পারি তাইলেই এই যে একটা কথা বলা হয়, ইসলাম জিন্দা হতে হে হর কারবালা কে বাদ, শাহবাগের চেতনা এবং কারবালার চেতনা এক চেতনা। আসুন এই হেফাজতের এই শাহবাগের এই চেতনাকে আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরি, আমাদের শহীদদেরকে আমরা মূল্যায়ন করি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হেফাজতের বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি মনে করি
এই শাপলার গণহত্যার জন্য খুনি শেখ হাসিনা এবং তাদের দোসরদের যদি 1000-12 ফাঁসি দেওয়া হয় তো তাদের এই অন্যায়ের বিচার হবে না। তো আজকে আমি শাপলা চত্বরের সেই গণহত্যার বিচার দাবি করতেছি এবং আজকের এই প্রোগ্রামের সভাপতি মাওলানা মামুনুল হক সাহেব যে দাবিগুলো উত্থাপন করেছেন যে আমাদের কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তকে শাপলা চত্বরের সেই ইতিহাস লেখা এবং ছাত্রদের পাঠযোগ্য করে গড়ে তোলা এবং রাষ্ট্রীয়ভাবে শাপলা চত্বরের শহীদদের পরিসংখ্যান তৈরি করা এবং শহীদদের যথোপযুক্ত ভাতা দেওয়া এবং তাদের খোঁজখবর নেওয়ার দাবি করেছেন। আমরা দাবির সাথে একমত পোষণ করছি। আমরা লক্ষ্য করছি বর্তমান যেই সরকার আজকে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে, এই সরকার মনে করে যে আমরা জুলাই বিপ্লবের কারণে আজকে আমরা সরকারে আসতে পারছি। এই সরকারকে মনে রাখতে হবে আপনাদের এই সরকারে আসার মূল শুরুই হয়েছিল 2013 সালে সেই শাপলা চত্বরে আন্দোলনের মধ্য দিয়ে এবং 5 আগস্টে দীর্ঘ এই 15 বছরের এই আন্দোলনের বিজয় আমরা লাভ করেছিলাম। আপনারা আজকে সরকারে বসেছেন, কিন্তু আপনারা এই জুলাই আগস্টের শহীদদের অনেক খোঁজখবর নিয়েছেন, তাদেরকে চিকিৎসার করার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে আর্থিক সাহায্য করেছেন, কিন্তু আপনারা শাপলা চত্বরের শহীদদের বেমালুম ভুলে গিয়েছেন। তাই পরিষ্কার দাবি করছি আজকের এই প্রোগ্রাম থেকে শাপলা চত্বরের শহীদদেরকে মূল্যায়ন করতে হবে। শহীদদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে তাদেরকে আর্থিক সহযোগিতা করা এবং সার্বিক খোঁজখবর নিতে হবে। এবং আল্লামা মামুনুল হক সাহেব আজকে যেই প্রোগ্রামের আয়োজন করেছেন এবং যে ডকুমেন্টারি আজকে তৈরি করে দেখালেন, আমি মামুন সাহেবকেও ধন্যবাদ জানাই এবং আপনারা যারা আজকে এখানে আসছেন, লম্বা সময় আমাদের বক্তব্য শুনছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। এটা বলতে পারি না 12 বছর 11 বছর কোথাও। এখানে যারা শহীদ পরিবারদেরকে নিয়ে কাজ করতেছে, আমার একটাই কথা, কি আর দুনিয়ায় আমরা তো আর কি পামু, আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহ জান্নাত দান করুক ওদেরকে। মাদ্রাসা বন্ধ ছিল না, আগের মাসে আইছে শাহবাগের এইখানে যখন নাকি ঝামেলা হয়েছে, আমি বললাম তুমি আইসো না। তো আমি বললাম ওরে যে তুমি বাবা ভাইয়া তুমি আইসো না। সাধারণত আমরা 4 ভাই, আমি বড়, ওরা আমার ছোট, আলামিন আমার 3 নম্বর ভাই। তো আমি তো জানি ও আসবে, ও মাঝখানে হেফাজতের কয়েকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করছে। পরে পুলিশে আমারে মর্গের সামনে থেকে বলতেছে ভাই আপনার এখানে থাকা যাবে না, বের হয়ে যান। আমি ওরে ধৈর্য বসে রয়েছি, বৈশা তোরা আমার ছোট ভাই 2-3 জন আছে, ওদেরকে একটু ফোন দিলাম, ওরা তোমরা দূরত্ব একটু ঢাকা মেডিকেলে মর্গে আসো, আলামিনরে পাইছি। পরবর্তীতে এই মর্গের থেকে আসলে ওরকমভাবে আমাদেরকে করতে আমারে বের করে দিতে চাচ্ছে। আমি আপনি বের হন, এখানে আমরা মর্গ তালা মেরে দেবো, এখানে থাকা যাবে না। পরে আমি আমার চাচাতো ভাই আছে আরও 2-3 জন, ওরা বললাম যে ওদেরকে বেশি করে কিছু লোকজন নিয়ে ঢাকা মেডিকেলে মর্গে এখানে চলে আসো দ্রুত। এই 8-10 মিনিট মনে হয় সময় পাইছি, 8-10 মিনিট সময় পাইছি। এই 8-10 মিনিটের ভিতরে আমার কিছু ভাই, ছোট ভাই, আমি গুলিস্তানেই ছিলাম, তো ওরা আসলো। ওরা আসার পরে অনেক একটু ভিড়াভিড়ি বেশি হয়ে গেল। পুলিশ ছাড়া আর লাশ ছাড়া আর আমি ছাড়া কেউ ছিল না। পরে ওরে দৌড়ে বসে রয়েছি। পরে যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, একটা পুলিশ আমারে বলতেছে ভাই আপনারা নিতে চাইলে ওরে পোস্টমর্টম করে নিয়ে যাইতে হবে। তো এই করতে করতে আরও 15 মিনিট 10 মিনিট গেল। পরে পোস্টমর্টম করে ওইখান থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে, তো আমি আবার মাদ্রাসায় ফোন দিলাম, ওই যে সাভারে
মৌলানা জাফর সাহেবের ওইখানে ওই পড়তো ফুলবাড়ি মাদ্রাসা। তো ওইখানে পড়লাম, পরে বললো যে গাড়িটা এইখানে মাদ্রাসার এখান দিয়ে একটু আইসো। তো মাদ্রাসার সামনে দিয়েই তো আমাদের যাইতে হবে, ফরিদপুরে বাড়ি। তো ওইখানে একটু রাখার পরে সাধারণত ওরকমভাবে আমরা কাউরে বলতে পারি না এই যে আমার বাড়ি গুলি লাগছে, মনে হয় যে আমরা একটা মৃত্যু নিয়ে যাইতেছি, স্বাভাবিক মারা গেছে। রাস্তাঘাটে চেক হয়, ফেরিতে উঠাইতে পারি না, ইয়াতে এই ওই পারে যাইতে হবে আমাদেরকে গাড়ি নিয়ে, যেখানে সেখানে গাড়ি আটকাই দিয়ে দেয়। মাদ্রাসার ভিতরে ছাত্ররা বলছে যে একটু মাদ্রাসার ভিতরে নিয়ে আসেন, আমরা মাদ্রাসার ভিতরেও নিতে পারি নাই, রাস্তায় থেকে গাড়িটা নিয়ে বাড়িতে গেছি। বাড়িতে রাইতে 2টা-3টা বাজে, এরকম 2টা থেকে বা 3টে এরকম আমরা যাইতে লাগছে। পরবর্তীতে যেটা হয়েছে এইটা এই 11 বছরই গোপন ছিল, কাউরে বলা যায় নাই। আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাই, অনেক কথা আছে, বললে আমার 1-1.5 ঘন্টা লাগবে, আমি এখানে সময় নাই, 3-4 মিনিট সময় দিচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, ভাই যারা শহীদ হয়েছে তারা আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দিছে, অবশ্যই মাফ করে দিছে, এই জন্য তারা শহীদ হয়েছে, এতটুকু আমি আশা করি। আর এখন আমাদের করণীয় কি? আমরা কি করব? আমরা তো কিছু করতে পারবো না। আপনারা যারা মুরব্বী আছেন, হেফাজত ইসলামের 13 দফা কি ছিল সেই দাবিগুলা, আমার ইচ্ছা এই দাবিগুলা আবার রাস্তায় আসুক, মাঠে আসুক, ময়দানে আসুক, এইটা যেন আমাদের বাস্তবায়ন হোক, এইটা আমার ইচ্ছা। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, এটা যত তাড়াতাড়ি হবে আমরা হেফাজত ইসলামের মুরব্বী যারা আছে তাদেরকে আমাদেরকে সাথে রাইখা সমস্ত শাপলা চত্বর মোদি বিরোধী আন্দোলন, চুলাই, পিলখানা, শহীদদেরকে একসাথে কইরা এই শহীদদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম। তো অনেক শহীদ আছে আমরা দেখছি, তারা অনেক কিছুই এই শুনি মানুষের কাছে অনেক কিছু পাইছে। আমি ওইটার জন্য কোনো কিছু কারোর সাথে কথাও বলি না, অনেক সমস্যা আমাদের ফ্যামিলিতে আছে, এইটা আল্লাহ সহজ করে যেন দেয়, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وأعد له عذابا عظيما وقال النبي صلى الله عليه وسلم ولو أن أهل السماء والأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار। বরকতের জন্য একটি আয়াত এবং একটি হাদিস আমি পড়েছি। বক্তৃতা দেব না, তবে কথা সবই হয়ে গেছে। আজকে যে ভিডিও দেখিয়েছি আমরা সেদিন রাতে স্বচক্ষে সেই দৃশ্য দেখেছি। ফজরের আগ পর্যন্ত এই গণহত্যা চলে। আমরা ফজরের অনেক পরে শাপলা চত্বর ত্যাগ করেছি। এই ভিডিও যখনই দেখা শুরু হয় আর সহ্য হয় না, ভিডিও বন্ধ করতে বলি। আজকে আমাদের সকলের প্রিয় আল্লামা মামুনুল হক সাহেব সবাইকে এই জুলুম গণহত্যার কিছু দৃশ্য দেখাচ্ছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমার একটা দাবি, খুনের বদলা খুন, আর নফস বিন নফস, খুনের বদলা খুন, রক্তের বদলা রক্ত। আমি চাই এই খুনিদেরকে শাপলা চত্বরে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। আমাদের আজকের অনেক দাবি মামুন সাহেব বলেছেন, আমরা হেফাজতের অনেক দাবি, মামলাগুলি প্রত্যাহার হচ্ছে না, অতি দ্রুত মামলা প্রত্যাহার করতে হবে এবং এই শাপলা চত্বরের গণহত্যার বিচার, 21 সালের গণহত্যার বিচার, 24 সালের গণহত্যার বিচার অবশ্যই এখনই শুরু করতে হবে। নির্বাচনের আগে আগে এই বিচার কার্যক্রম দৃশ্যমান হইতে হবে।
আমি আর কথা বাড়াইতে চাই না, আমিও অনেক পেরেশানির মধ্যে, সবাই ধৈর্যহারা হয়ে যেতেছে, সময় অনেক হয়ে গেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দীর্ঘ সময় অবস্থান করার জন্য। আবার শাপলা স্মৃতি সংসদের আহ্বায়ক আল্লামা মামুনুল হক সাহেবকে ধন্যবাদ। সবাইকে অশেষ অশেষ শুকরিয়া জানাই আমি এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।